জোনা কিউটেনিয়া। তো এই জিনিসটাই আবার বলবো আমি, টোটাল লেন্থ হচ্ছে আমাদের 38 mm থেকে 40 mm পর্যন্ত। সব থেকে যেটা উপরের সেটা এরিয়াটার নাম হচ্ছে জোনা কলুমনারিস। এগুলো অ্যানাটমিক্যাল টার্ম, জাস্ট একটু মনে রাখেন। সেই মাসলটা হচ্ছে আমাদের সিম্পল কলুমনার। মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের জোনা হেমারেজিকা। সেই মাসলটা কিরকম থাকছে? স্ট্রাটিফাইড স্কোয়ামাস নন ক্যারোটিনাইজিং এপিথেলিয়াম। মাঝখানে যে জায়গাটা অর্থাৎ অ্যাবাভ হেলটন হোয়াইট লাইনের জাস্ট উপরে যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের স্ট্রাটিফাইড স্কোয়ামাস নন ক্যারোটিনাইজিং এপিথেলিয়াম। অর্থাৎ এটা একটা নন ক্যারোটিন এপিথেলিয়াম একটা মাসল। সব থেকে যেটা নিচে সেটার নাম হচ্ছে জোনা কুইটেনিয়া। স্ট্রাটিফাইড স্কোয়ামাস ক্যারোটিনাইজিং এপিথেলিয়াম মাসল দিয়ে তৈরি। জাস্ট স্যার এই জায়গায় পয়েন্টটুকুনি বুঝে গেছেন। সব থেকে উপরে যে সিম্পল কলুমনারিস, তারপরে হচ্ছে জোনা হেমারেজিকা, আর মাঝখানে যেটা সেটা হচ্ছে স্কোয়ামাস কিউটেনিয়া, স্ট্রাটিফাইড স্কোয়ামাস ক্যারোটিনাইজ মাসল দিয়ে তৈরি। আর মাঝখানে যে দুটো লাইন আছে, উপর লাইনটা হচ্ছে পেকটিনাস লাইন, আর নিচে যেটা লাইন সেটার নাম হচ্ছে আমাদের হেলটন হোয়াইট লাইন। দেখতে পাচ্ছেন এটা ভাগ করেছি 15 সেমি 15 সেমি, আর নিচে হচ্ছে আমাদের 8 সেমি, তাহলে হয়ে গেল আমাদের 38 সেমি। এই যে লাইনটা দেখতে উপরে যেটা দেখতে পাচ্ছেন অ্যানাল কলম বলছে এগুলোকে, আর এই এরিয়াটাকে বলছে আমরা অ্যানাল সাইনাস। আর এগুলো হচ্ছে আমাদের ভাল্ব, অর্থাৎ যখন আমাদের অ্যানাসটা যখন সংকোচন হবে আর তখন এটা কি হয়, দ্বারটা আমাদের খুলে যায়, ভাল্ব কাজ করে, সংকোচন হয়, ভাল্বটা খুলে যায়। তো লাইনটার নাম হচ্ছে উপরে যে লাইন সেটার নাম হচ্ছে পেকটিনেট লাইন, আর সব থেকে যেটা নিচে সেটা হচ্ছে হেলটন লাইন। এগুলো ভালো করে আরো পরে স্লাইডে বিস্তারিত যাব। এবার আছে স্যার আমাদের অ্যানাক্রনে যে স্প্লিন্টার, অর্থাৎ যে আমাদের সংকোচন যে হচ্ছে, আমাদের যে ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে, কারটা ওপেন এবং ক্লোজ হচ্ছে অ্যানাসটা, সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্প্লিন্টার, আর একটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যানাল স্প্লিন্টার। এই দুটোর মাধ্যমে আমাদের কি হচ্ছে, অ্যানাসটা ক্লোজ এবং ওপেন, বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে, কার দ্বারা আমাদের, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যানাল স্প্লিন্টার। অর্থাৎ বাইরে যে রিং 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 আকারে যে মাসলগুলো দেখতে পাচ্ছেন, বাইরে সব থেকে বাইরে রিং 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 আকারে গোল 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 দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্প্লিন্টার। তার ভেতরে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই ভেতরে সেটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ ভেতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যানাল স্প্লিন্টার। তারপর এগুলো আর আলোচনা করছি না, পরের স্লাইডে আর করব। উপরে যে অংশ সেটা হচ্ছে রেকটাম, আর একটুকু এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে একদম স্ক্রিন পর্যন্ত চলে আসছে, সেটা হচ্ছে আমাদের অ্যানাল ক্যানাল। আর এই যে লাইনটা দেখতে পেলেন, এই লাইনটা হচ্ছে আমাদের পেন্টাল, এই লাইনটা হচ্ছে আমাদের, নিচের লাইনটা হচ্ছে হেলটন হোয়াইট লাইন, উপরটা হচ্ছে পেন্টালাইন লাইন। এক্সটার্নাল ইন্টারনাল হেমারয়েড, তো পরে এটা আসবো। হেমারয়েডটা আগে শুধু এটা আমরা জানি, এখানে পুরোপুরি দেখানো হয়েছে এক্সটার্নাল, এটা উপরের যেটা ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্প্লিন্টার, আর বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল স্প্লিন্টার। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ভেন, আর এই যেটা লাইন এটা হচ্ছে আমাদের পেকটিনেট লাইন। এই জিনিসগুলো বারবার কেন আমি বলছি, এই জিনিসগুলো পরের স্লাইডে একটু বুঝতে সুবিধা হবে, যার জন্য বারবার আমি বলছি। এই জিনিসগুলো মোটামুটি স্যার বোঝা গেল। আর এই উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন। এটা হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন, এটা হচ্ছে আমাদের ওপেনিং, ওপেনিং রাস্তা। তাহলে আমাদের এক্সটার্নাল ইন্টারনাল স্প্লিন্টারটা কি কি মাসল, কি কি নার্ভ কি দিয়ে আছে সেটা একটু আমরা এক নজর দেখে নিব। উপরে লেখা আছে, বুঝতে পারছেন, এক্সটার্নাল স্প্লিন্টার, ইন্টারনাল স্প্লিন্টার।
মাসলটা কি দিয়ে তৈরি হচ্ছে আমাদের? সিম্পল মাসল ক্যারোটিনাইজ। এই মাসল যেটা আছে, মাসলটার নাম হচ্ছে সিঙ্গেল মাসল ক্যারোটিনাইজ দিয়ে আমাদের তৈরি। ইন্টারনালটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস সার্কুলার মাসল কোট ইন দা রেক্টাম। কালারটা দেখতে হবে লাল, আর এই যে পিওরলি হোয়াইট অর্থাৎ আমাদের মুক্তার মতন সাদা, মুক্তার মতো চকচক করবে ওই ইন্টারনাল স্প্লিন্টার মাসলটা, কালারটা মুক্তার মতো চকচক করবে। নার্ভ এখানে কি সাপ্লাই হয়েছে? পোডেন্টাল নার্ভ। আর আমাদের ইন্টারনাল স্প্লিন্টারের নার্ভ যেটা সাপ্লাই হয়েছে সেটার নাম হচ্ছে অটোটিক নার্ভাস সিস্টেম। টাইপ অফ মাসল হচ্ছে সোমাটিক ভলান্টারি মাসল। আর এখানে থাকছে আমাদের ইন্টারনালে নন স্টার্টেড ইনভলান্টারি মাসল। পার্টসগুলো থাকছে, পরের স্লাইডে এই জিনিসটা বুঝাবো। তো তিনটা পার্ট আমাদের রিংগুলো থাকবে। সব থেকে ভিতরে যেটা এক্সটার্নাল স্প্লিন্টার থাকবে সেটা ডিপ, সুপারফিশিয়াল এন্ড সাবকিউটেনিয়াস পোরশন থাকবে। আর এখানে থাকছে অলওয়েজ লাইন ইন দা টনিক স্টেট অফ দ্য কনস্ট্রাকশন। এই যে আমাদের যে স্প্লিন্টারটা আছে, ইন্টারনাল স্প্লিন্টারটা সংকোচন করতে বেশি সাহায্য করবে। এই হচ্ছে আমাদের এক্সটার্নাল ইন্টারনাল স্প্লিন্টার। অ্যানোরেক্টাল অ্যানাটমিতে আমাদের কোন কোন আর্টারি ব্লাড সাপ্লাই করছে? তিনটা আর্টারি আমাদের ব্লাড, মেন ব্লাড রেক্টামে সাপ্লাই হচ্ছে। সব থেকে উপরে যেটা আছে সেটাকে বলা হয় সুপিরিয়র রেক্টাল আর্টারি, সব থেকে নিচে যেটা আছে সেটাকে বলা হয় ইনফিরিয়র রেক্টাল আর্টারি। জাস্ট নামগুলো মনে রাখুন, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। মাঝখানে যেটা আছে সেটা বলা হয় মিডিল রেক্টাল আর্টারি। এগুলোর আবার ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলো হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ। সবথেকে উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি। সবথেকে নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা লাল লাল যেটা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে আর্টারি। এটির মাধ্যমে আমাদের রেক্টামে ব্লাড সাপ্লাই হচ্ছে। উপরেটা হচ্ছে সুপিরিয়র, নিচের যেটা সাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে ইনফিরিয়র, মাঝখানে যেটা হচ্ছে মিডল রেক্টাল আর্টারি। এগুলোর আবার রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ আছে। একই মতন জিনিস আমাদের ভেনটার মাধ্যমে কি হচ্ছে, রেক্টাম থেকে চলে যাচ্ছে আমাদের উপরে সুপিরিয়র ভেনের ক্ষমতা চলে যাবে। তো সেখানে হচ্ছে আমাদের সুপিরিয়র রেক্টাল ভেন, ইনফিরিয়র রেক্টাল ভেন, মিডল রেক্টাল ভেন, এগুলোর আবার রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ আছে। এবার এখানে দেখতে পাচ্ছেন নার্ভ অ্যান্ড লিম্ফ্যাটিক ড্রেনেজ। কার মাধ্যমে নার্ভ সাপ্লাই হচ্ছে? আমাদের এখানে যেটা ইয়েলো কালারের যে তার দেখতে পাচ্ছেন, ইয়েলো কালারের যে তার দেখতে পাচ্ছেন, এই সেগুলো হচ্ছে আমাদের অ্যানাল কানালের নার্ভ। সেই নার্ভের মাধ্যমে যখন আমাদের স্টুলের বেগ পায়, এই নার্ভের মাধ্যমে আমাদের পৌঁছে যায় ব্রেনে। তখন না আমার টয়লেট বেগ পেয়েছে, আর্জিং পেয়েছে, তখন আমাদেরকে টয়লেট যেতে হবে, এবং এই জন্য হেঁটে এসেছে নার্ভ। আর ডিপ ইয়েলো ডিপ যে গ্রিন টাইপের যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক গ্ল্যান্ড। এটার মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থেকে আমাদের রক্ষা করে, আবার এটা নষ্ট হয়ে গেলে সেটা আবার ইনফেকশনও হয়। তো কয়েকটা নার্ভগুচ্ছ যখন একত্রিত হয় সেটাকে বলা হয় প্লেক্সাস। তো সব থেকে উপরে যেটা চলে যাচ্ছে সেটার নাম হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভ। তো সেগুলো যখন একসঙ্গে তিনটে গুচ্ছ হয়ে যাচ্ছে তখন হচ্ছে সুপিরিয়র নার্ভাস রেক্টাল প্লেক্সাস। সিম্প্যাথেটিক সুপিরিয়র হাইপোগ্লাসিক প্লেক্সাস হয়ে যাচ্ছে। আর এখানে নার্ভ থাকছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, পুডেন্টাল নার্ভের ব্রাঞ্চ হচ্ছে আমাদের মোটর অ্যান্ড সেন্সরি নার্ভ। নামগুলো মনে রাখুন। লিম্ফ্যাটিক ড্রেনেজ কি কি থাকছে, যে যেটা দেখালাম ভেতরে আপনাকে, ওই পেক্টাল লাইন যেটা উপরে যদি হয় সেটা হবে আমাদের ইনফেরিয়র মেসেন্ট্রিক গ্ল্যান্ড, আর নিচে যদি হয় সেটা হয়ে যাবে আমাদের বিলো ডেনোডেট লাইন যদি হয় সেটা তখন হবে ইন্টারনাল ইলিয়াক লিম্ফ্যাটিক ড্রেনেজ। এ পর্যন্ত স্যার ক্লিয়ার? তাহলে আমরা অ্যানাটমিক্যালটা আমরা মোটামুটি একটা সম্যক ধারণা দিলাম অ্যানাল কানালের অ্যানাটমি। এবার যদি আমাদের কি আমরা একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, তখন অ্যানাল কানালের কিভাবে আমরা চেক করব? পেশেন্টকে
রিল্যাক্স পেশেন্ট, অর্থাৎ পেশেন্টকে সবসময় আমরা বলবো আপনার আশ্বস্ত করবো, আপনি কোনো ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনার জাস্ট রেকটামের অপারেশনে থাকা হবে, মানে কি হয়েছে না হয়েছে। আচ্ছা, পেশেন্ট কনসেন্ট দেবে, কনফার্ম কনসেন্ট, তার অনুমোদন নিতে হবে কিনা আপনার যে রেকটাম পাইলরে কোন কি হয়েছে সেটা দেখার জন্য তার কাছে কনসেন্ট নিতে হবে। প্রাইভেট এনভায়রনমেন্ট, অর্থাৎ চেম্বারটা এমনভাবে আমরা করবো সেই জন্য আদার্স কোনো পার্সন যেন না থাকে। ইভেন যদি ও বলে কিনা আপনার অ্যাটেন্ডেন্স চেম্বারে মানে যে হঠাৎ চেক হবে, যে চেম্বারে আমরা চেক করব সেটার জন্য প্রাইভেসি থাকে। অর্থাৎ ও যদি মনে করে না আপনার অ্যাটেন্ডেন্স থাকতে দেবো না, তাকে বলা হবে না আপনি একটু বাইরে যান। যদি ওর মধ্যে না থাকুন তো থাকতে পারে। গুড লাইট, তার পর্যাপ্ত পরিমাণে সেখানের জন্য লাইট যায়, সেটা যেন আমরা ভালোভাবে বুঝতে পারি কি হয়েছে না হয়েছে। পজিশন, পেশেন্টকে সবসময় কি করব, লেফট ল্যাটারাল পজিশনে শোয়াবো, ওটাকে বলা হয় সিমস পজিশন, সেটাকে বলা হয় সিমস পজিশন। তো পেশেন্টকে রিল্যাক্স হতে হবে, কনসেন্ট নিতে হবে, প্রাইভেট এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, পর্যাপ্ত পরিমাণ লাইট থাকতে হবে, আর লেফট ল্যাটারাল পজিশনে পেশেন্টকে এক্সামিনেশন বেডে শোয়াতে হবে। এটা হচ্ছে আমাদের সিমস পজিশন, অর্থাৎ লেফট ল্যাটারাল শুয়ে ডান পাটাকে একটু ভাঁজ করবে, সেটা হচ্ছে আমাদের সিমস পজিশন। এই পজিশনে দাঁড়িয়ে গিয়ে ওখানে আবার এনআরসের জায়গাতে পর্যাপ্ত পরিমাণে লাইট দিলে সেটা আমাদের ঠিক কি হয়েছে দেখতে পাবো। তাহলে পার রেকটাম এক্সামিনেশন ইন্সপেকশন, তাহলে আমরা কি কি সেখানে আমরা দেখবো, কি কি আমরা পরীক্ষা করব। স্কিন লেসন দেখবো, স্কিন লেসনে আমরা কি পাবো, কি কি দেখবো, সেখানে কোনো সোরিয়াসিস হয়েছে কিনা, ল্যাগের প্লাজমেস আছে কিনা, কোনো আচিল আছে কিনা, এই জিনিসগুলো আমরা পরীক্ষা করব। ক্যান্ডিডিয়াসিস অর অ্যান্ড হারপিস সিমপ্লেক্স আছে কিনা, দেখতে পাচ্ছেন এই আনাজটাতে আমাদের এই সোরিয়াসিস হয়ে গেছে, তখন হয়তো আপনি ও বলছে কি ডাক্তারবাবু এটা হয়তো ব্লিডিং হচ্ছে কিংবা আর কিছু হচ্ছে, তো সে যদি আপনি যদি না দেখেন তাহলে একটা ভুল ডায়াগনোসিস হতে পারে, একটা ভুল ডায়াগনোসিস হতে পারে। এবার যদি দেখে নেন আপনি, তাহলে একটা আপনি সোরিয়াসিস আলাদা জিনিস, আর আচিল আলাদা জিনিস, আমার আপনার লাইকেন আলাদা জিনিস, অর্স আলাদা জিনিস। আপনি যদি ওটা জেনে যান এটা কি জিনিস আছে, তাহলে আপনি ডায়াগনোসিস করতে পারবেন কোন রোগটা এটা আছে। তো এই জিনিসগুলো আমরা স্কিন রোগের মধ্যে আমরা পেয়ে যেতে দেখতে পারি। whether anus is closed or pustulous, অর্থাৎ অ্যানাসটা বন্ধ আছে না সে কোনো পাস ফর্মেশন আছে না কি আছে, আমরা সেটা দেখতে পারবো। পজিশন অফ অ্যানাস অর পেরিনিয়াম, কোন পজিশনে অ্যানাসটা আছে সেটা আমরা দেখতে পারবো। এভিডেন্স অফ পাইলস, সেন্টিনাল ট্যাক, অ্যানাল ফিসার আছে না আদার্স কিছু আছে, সেটা আমরা ওই অ্যানাসের মাধ্যমে আমরা এক্সামিনেশন করবো। এই সব জিনিসগুলো আমরা অ্যানাসের মাধ্যমে পরীক্ষা করব। পার রেকটাম এক্সামিনেশন ইন্সপেকশন, এই জিনিসগুলো আমরা দেখব। আর আমরা কি দেখব, এটা দুটো ছবি দেওয়া আছে, একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেলদের। জাস্ট আমাদের যে পোস্টি মানে এখানে আছে কি, এটা হচ্ছে ব্লাডার, ব্লাডারের জাস্ট নিচেই আছে আমাদের পোস্টেট গ্ল্যান্ড, পোস্টেট গ্ল্যান্ডের জাস্ট পিছন দিকে পোস্টেরিয়রলি কি আছে আমাদের রেকটাম, আর এই জায়গাটায় তার জাস্ট নিচে আছে আমাদের অ্যানাস। তেমনি সিমিলারলি ফিমেলদের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইউটেরাস, ইউটেরাসের জাস্ট মুখটাকে বলা হয় সার্ভিস, সার্ভিসের জাস্ট অ্যান্টেরিয়রলি আছে কি আমাদের রেকটাম। তো এই ইন্ট্রা রেকটাল, ইন্ট্রা ক্যানাল বা এক্সট্রা লুমিনার মাস আছে কিনা, কোনো একটা কোনো মাংসপিণ্ড বেরিয়ে আছে কিনা সেটা আমরা লক্ষ্য করব। স্প্লেন্টারের লেন্থ আমরা দেখব, রেস্টিং টোনটা ঠিক আছে কিনা সেটা দেখব। ভলেন্টারি স্কুইজ, অর্থাৎ সেটা ঠিকমতো ওপেন হচ্ছে কিনা খুলছে কিনা সেটা আমরা দেখব। আর এক্সামিনেশন ফিঙ্গার দিয়ে কি দেখবো, সেখানে কোনো মিউকাস বেরোচ্ছে কিনা, কোনো ব্লাড বেরোচ্ছে কিনা, কোনো পাস বেরোচ্ছে কিনা, পুজ বেরোচ্ছে কিনা সেটা আমরা দেখব। ব্লাডে স্টুলে কোনো রক্ত লেগে আছে কিনা, ব্লাডে স্টুলের কালারটা দেখা হবে, কি কালারে স্টুল হচ্ছে, সেই জিনিসগুলো আমরা পরীক্ষা করব।
এটা একটা ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, এক্সামিনেশন করব। ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে প্রক্টোস্কোপ। অর্থাৎ দেখতে পাচ্ছেন যখন এটা সিঙ্গেল সিঙ্গেল পার্ট আছে, এই যে এটা অপারেটর, এই অপারেটরটাকে এর মধ্যে যদি আমরা পুশ করে দিই তাহলে এরকম হবে। তাহলে কি হচ্ছে, এই এনআরসের মাধ্যমে এই জিনিসটাকে আমরা পুশ করে দিলাম, আর এটাকে আমরা কি করলাম, বাইরে করে দিলাম। এবার এটাকে আমরা বাইরে যখন হয়ে গেল, এই জিনিসটা থাকলো ভেতরে। এখানে পর্যাপ্ত পরিমাণে লাইট দিয়ে তখন এনআরসের মাধ্যমে ভেতরে কি আছে, সেটা ফিসার আছে না ফিস্টুলা আছে না কোনো মাংসপিণ্ড বেরিয়ে আছে, ফাইলস আছে, সেটা আমরা এক্সামিনেশন করে বলতে পারবো দ্যাট কেস ইজ উমুক। এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে প্রক্টোস্কোপ। প্রক্টোস্কোপ আমরা কি কি চিহ্নিত করব সেটা একটু বলছি। পজিশন, লেফট ল্যাটারাল পজিশনে পেশেন্টকে শোয়াবেন। ইন্সপেকশন দ্য ডিস্টাল রেক্টাল অর অ্যানাল ক্যানাল, এই স্কোপের মাধ্যমে দেখতে পাওয়া যাবে। অ্যানাল ক্যানালের ডিস্টাল পার্টটা অর্থাৎ শেষ পার্টটা, আর অ্যানাল ক্যানালটা আমরা দেখতে পাবো। আর কিভাবে ইনজেকশন অফ হেমোরয়েড, হেমোরয়েডে ইনজেকশন করা যাবে। ব্যান্ডিং অফ পাইলস মাসটাকে এখানে ব্যান্ডিং করা যাবে, মোচানো যাবে। আর বায়োপসি অফ মাস, অর্থাৎ বায়োপসি করার জন্য ওখান থেকে মাস নিয়ে বায়োপসি করা যাবে। বায়োপসি কেন করা হয়, সেখানে কোনো ম্যালিগন্যান্সি কোনো রোগ হয়েছে কিনা, অর্থাৎ ক্যান্সারাস কোনো রোগ হচ্ছে কিনা, সেটাকে ডায়াগনোসিস করার জন্য বায়োপসি করা হয়। সেখান থেকে মাস নিয়ে বায়োপসি করা হয়। তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা হলো, মানে অ্যানাল ক্যানালের কিভাবে আমরা অ্যানাটমিটা আলোচনা করলাম আর কিভাবে আমরা এক্সামিনেশন করবো সেটা আলোচনা করলাম। এবার আমরা আসবো আসল জিনিস। ওখানে তিনটা জিনিস ঘটে, একটা হচ্ছে অ্যানাল ফিসার, একটা হচ্ছে অ্যানাল ফিস্টুলা, আর একটা হচ্ছে হেমোরয়েড। এখন আলোচনা আসবো অ্যানাল ফিসার। আপনারা শুনতে পাচ্ছেন স্যার? না আমি বলে যাচ্ছি শুধু? জি শুনতে পাচ্ছি স্যার, খুব সুন্দর আলোচনা হচ্ছে স্যার। কোনো জায়গায় যদি একটু মিস্টেক হয় কাইন্ডলি আমাকে রিমাইন্ডার দেবেন, আমি ওটাকে রিপিট করে দেবো। না স্যার, সব ক্লিয়ার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। তো এই ছবিটা স্যার দেখতে পাচ্ছেন, ছবিটা দেখলেই বুঝে যাবেন অ্যানাল ফিসার কি জিনিস। অর্থাৎ এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত হচ্ছে আমাদের অ্যানাল ক্যানাল, যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 38 mm এর জায়গাটা নিয়ে আমাদের হচ্ছে অ্যানাল ক্যানাল। সব থেকে নিচের পোর্শন যদি কোনো জায়গাতে ছিঁড়ে যায়, অর্থাৎ আমাদের পেয়ারিং অফ লঙ্গিচুডালি, লম্বা লম্বি ভাবে যদি ছিঁড়ে যায়, সেটাই হচ্ছে আমাদের অ্যানাল ফিসার। ছবিতে পরিষ্কার বুঝতে পারছেন আমাদের অ্যানালের সব থেকে স্কিনটা থেকে শুরু করে উপরে উঠে গেছে মিউকাস মেমব্রেন ওই সাইডে লম্বালম্বি ভাবে, সেটা হচ্ছে আমাদের অ্যানাল ফিসার। লঙ্গিচুডিনাল টিয়ার ইন দা অ্যানাল ক্যানাল, লম্বালম্বি ভাবে যখন আমাদের ছিঁড়ে যাবে, সেটা হচ্ছে আমাদের অ্যানাল ফিসার। এটা সাধারণত কখন হয়, পিছনের সাইডে সবসময়। সাইডটা হচ্ছে পোস্টেরিয়রলি মিড লাইন, মাঝ বরাবর, পিছনের সাইডে মাঝ বরাবর। এটা 90% অ্যানাল ফিসার ক্ষেত্রে দেখা গিয়েছে, 90% পোস্টেরিয়রলি মিড লাইন। রেয়ার কেস দেখা যায় 10% ফিমেলদের ক্ষেত্রে ভেজাইনাল ডেলিভারি হওয়ার সময় সামনের দিকে 10% ছিঁড়ে। এই পর্যন্ত স্যার ঠিক আছে? ইটিওলজি
আপনার মধ্যে হতে পারে স্প্লেন্টার হাইপারটোনিয়া। স্প্লেন্টার যখন টোনটা আমাদের কি হচ্ছে বেড়ে যাচ্ছে, তখন আমাদের এটা একটা কারণ হতে পারছে আন্ডারলাইন ডিজিজ, ক্রোনস ডিজিজ, টিবি, ভেনারেল ডিজিজ আর সিফিলিস। এইসব রোগের কারণেও কিন্তু আমাদের একটা রেকটামের টিয়ারিং হতে পারে। রিপিটেড চাইল্ডবার্থ অর্থাৎ ঘন ঘন বাচ্চা হচ্ছে, এটাও একটা আমাদের কারণ হতে পারে। অ্যানথাস্টিক uses of ointment and abuse of laxative, অর্থাৎ অ্যানাসে কোনো হয়তো ইয়ে হয়েছে, আমরা পাইলস হয়েছে কিংবা পায়খানা খসা হচ্ছে, পাইলস হয়েছে, সেখানে কোনো ডাক্তারবাবু হয়তো কোনো মলম অয়েন্টমেন্ট লাগাতে দিয়েছে, সেগুলো ঠিকমতো পুশ করতে পারছে না, যার জন্য একটা ওইখানে টিয়ারিং হয়েছে। আর কি হচ্ছে অ্যাবিউজ অফ ল্যাক্সেটিভ, অর্থাৎ যেটাকে বলা হয় গ্রাম বাংলাতে ডুস করা। পায়খানা খসা হচ্ছে, স্টুলটা হার্ড আছে, সেখানে ডুস করার জন্য কোনো মতে ঢুকছে না ওই ডুসের জিনিসটা, তখন কি হচ্ছে আমাদের অ্যানাসটা টিয়ারিং হয়ে গেল। এটা একটা আমাদের একটা কারণ। এইসব কারণে আমাদের কিন্তু পেশাব হবে। তাহলে আবার আরো রিপিট করি, স্টুলটা শক্ত হবে, ব্লাড সাপ্লাই যদি কম হয়ে যায়, শক্ত হয়ে যাওয়ার জন্য ইসেমি একটা কারণ হতে পারে। অপারেশন হওয়ার পাইলসের অপারেশনের জন্য হতে পারে, স্প্লেন্টারের জন্য হবে। আর কিছু রোগ আছে, ক্রোনস ডিজিজ, টিবি, ভেনারেল ডিজিজ, সিফিলিস, এসব রোগের জন্য হতে পারে। ঘন ঘন বাচ্চা হওয়ার জন্য হতে পারে। আর এক্সেসিভ অয়েন্টমেন্ট কিংবা ল্যাক্সেটিভ অ্যাবিউজ যদি হয়, সেই সব কারণে আমাদের প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে ইসার। এবার আমাদের পেশেন্ট আমাদের এসে কি বলবে, ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যানাল ফিসার, পেশেন্ট এসে আমাদের কি বলবে সেটা আমরা বলবো। সিভিয়ার অ্যানাল পেন ডিউরিং দ্য ডেফিকেশন, অর্থাৎ পায়খানার সময় প্রচন্ড প্রচন্ড ব্যথা। ব্লাড স্ট্রে আউটসাইড দ্য স্টুল, অর্থাৎ স্টুলে রক্ত লেগে থাকবে একটা। ব্লিডিং পার রেকটাম ব্রাইট, রেকটাম দিয়ে যেটা ব্লাড বেরোবে সেটা কি হবে, খুব তাজা রক্ত বেরোবে, একদম ব্রাইট, কোনো মরা রক্ত না, ব্রাইট থাকবে। মেকার ডিসার্ট থাকবে। কনস্টিপেশন অর্থাৎ পায়খানা শক্ত হবে। আর ইচিং, সেখানে একটা মানে ইচিং তো জানেন সবাই কি বলবো, স্ক্র্যাচিং যেটা বলে, চুলকানি হবে। এইসব পেশেন্ট নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসবে, তখন আমরা অনুমান করতে পারি আপনার হয়তো ফিসার হয়েছে। এবার বাকিটা হচ্ছে এক্সামিনেশন, তখন আমরা ডায়াগনোসিস করে ফেলবো দ্যাট কেস ইজ অ্যানাল ফিসার। এবার আরো বলি, সিভিয়ার পেন ডিউরিং ডেফিকেশন, পায়খানা খরচে প্রচন্ড ব্যথা, রক্তের সঙ্গে স্টুলের সঙ্গে কি হবে, রক্ত লেগে থাকবে, আচ্ছা রক্ত বের হবে, মিকা বের হবে, পায়খানা খসা হবে আর চুলকাবে। কনফার্মেশন অফ ডায়াগনোসিস, অ্যাডিকুয়েট ক্লিনিক্যাল এক্সামিনেশন আন্ডার গ্লাভস করতে হবে। প্রক্টোস্কোপি, এর আগে একটা দেখালাম স্যার প্রক্টোস্কোপিটা কিভাবে ইউজ করতে হয় আর বললাম। তো প্রক্টোস্কোপি দিয়ে আমরা কিন্তু জানতে পারবো কি আপনার কি হয়েছে। আর কি ইউজ করতে পারবো আমরা, সিগময়েডোস্কোপি। পাশের স্যার পিকচারটা দেখতে পাচ্ছেন, এনএসের মাধ্যমে কি হচ্ছে, এই একটা লাইট পুশ করে কম্পিউটারের মাধ্যমে চেক হচ্ছে, সেই প্রসিডিউরটাকে বলা হয় সিগময়েডোস্কোপি। পিকচার দেখে সব বুঝে যাচ্ছেন সিগময়েডোস্কোপিটা কি জিনিস, ক্লিয়ার? টেক বায়োপসি আর ডু কালচার, অর্থাৎ সেখান থেকে বায়োপসি একটা টেস্ট করবো, সেটা কোনো ভারী রোগ আছে কিনা, ম্যালিগনেন্সি আছে কিনা সেটার জন্য ডু কালচার। ওইখান থেকে পাস নিয়ে কি হবে, কালচার সেন্সিটিভ টেস্ট হবে, সেখানে কোনো জীবাণু আছে কিনা, ব্যাকটেরিয়া আছে কিনা, কিংবা কোনো ভাইরাস আছে কিনা, সেটা কালচার সেন্সিটিভ, আমরা তখন একটা কনফার্মেশন ডায়াগনোসিস আসতে পারবো। এবার আমাদের কাছে অ্যানাল ফিসার আসলো, রোগী ওষুধপত্র দিলাম, ভালো হয়ে গেলে তো খুবই ভালো। যদি না ভালো হয় তাহলে কি হতে পারে, এন্ড কমপ্লিকেশন অফ অ্যানাল ফিসার, কি কি রোগ হতে পারে, হ্যামারেজ অর্থাৎ ব্লিডিং হবে, রক্তের জমাট বাঁধবে, ব্লিচিং। পিকচারটা দেখতে স্যার বুঝতে পারবেন ব্লিচিংটা কি জিনিস। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট 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 একটা ঘায়ের মতন হয়ে গেছে, হ্যাঁ ইম্প্যাটাইক হয়ে গেছে, সেটা হচ্ছে ব্লিচিং। পিকচার দেখে সব বুঝতে পারছেন, এটা হচ্ছে ব্লিচিং। পেরিয়ানাল অ্যাবসেস, অর্থাৎ আমাদের যে
এই অ্যানাল অর্থাৎ অ্যানালের আশেপাশে কি হতে পারে, সেখানে একটা অ্যাবসেস মানে বয়েলসের যে পড়ার বড় রূপ সেটা হচ্ছে আমাদের অ্যাবসেস। অ্যাবসেস হবে। আর কি হতে পারে আমাদের ফিস্টুলা অর্থাৎ নালিকা হয়ে যাবে। ইনকন্টিনেন্স অর্থাৎ আমাদের যখন এরকম প্রচন্ড যদি অ্যানালে ব্যথা হয় তাহলে কি হবে, টয়লেট যেতে খুব কষ্ট হবে, যার জন্য টয়লেট না গিয়ে গিয়ে কি হবে, এখানে বন্ধ হয়ে যেতে পারে। এটাই হচ্ছে আমাদের ইনকন্টিনেন্স। এইসব জিনিসগুলো আমাদের হতে পারে। এটা হচ্ছে আমাদের কমপ্লিকেশন অফ অ্যানাল ফিসার। রক্ত বের হবে, রক্তের জমাট বাঁধে, ব্লিচিং হবে, অ্যাবসেস হবে, ফিস্টুলা হবে, ইনকন্টিনেন্স হবে, অর্থাৎ অ্যানাটা বন্ধ হয়ে যাবে। এতক্ষণ স্যার আলোচনা করলাম ফিসার নিয়ে। এবার স্যার সেকেন্ড অ্যানালের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে ফিস্টুলা। তিনটা স্যার ঘটনা ঘটে, একটা হচ্ছে ফিসার, একটা হচ্ছে ফিস্টুলা, একটা হচ্ছে হেমোরয়েড অর পালস। একটা পার্ট শেষ হলো, সেকেন্ড পার্ট শুরু করছি ফিস্টুলা। স্যার এখানে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেকটাম, আর এইটুকুনি পোর্শন থেকে হচ্ছে আমাদের অ্যানাস। তো এই যে দেখতে পাচ্ছেন একটা নালী রুট ক্যানাল তৈরি হয়েছে, চলে গেছে একদম ভেতরে। আর একটা হচ্ছে আউটার লেয়ার, এটা হচ্ছে ইন্টার লেয়ার। একটা যে ক্যানাল শুরু হয়ে গেছে, সেটাই হচ্ছে আমাদের ফিস্টুলা। কোথায়, সেটা হচ্ছে আমাদের অ্যানাসে। ক্রনিক অ্যাবনর্মাল কমিউনিকেশন কোথায় হচ্ছে, সেটা বিটুইন দ্য ইন্টারনাল ওপেনিং অ্যান্ড external opening skin of the perineum or buttock। অর্থাৎ আমাদের এই যে বিটুইন দ্য ইন্টারনাল ওপেনিং অ্যান্ড এক্সটার্নাল ওপেনিং কোথায় হচ্ছে আমাদের এই যে একটা নালী দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পেরিনিয়ামে থেকে চলে আসছে, কোথায় পাছাতে চলে আসছে, সেটা হচ্ছে আমাদের ফিস্টুলা। এই লাইনিংটা কোথায় কি হচ্ছে, লাইনিং ইজ গ্রানুলোমাস টিস্যু। কিরকম থাকছে, এটা গ্রানুলোমাস টিস্যু থাকছে। কজ কি, নন স্পেসিফিক, এর কোনো স্পেসিফিক কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, ইডিওপ্যাথিক অর্থাৎ আননোন কজ। আর একটা কজ কি হচ্ছে ক্রিপ্টোগ্রানুলার অ্যান্ড ইন্ট্রাস্প্লিন্টার ক্যানাল গ্ল্যান্ড ইনফেকশন। অর্থাৎ ভেতরে কোনো একটা আমাদের যে এই সব জায়গাগুলো দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্প্লিন্টার, সেরকম কোনো জায়গাতে ওখানে তো আমাদের লিম্ফ্যাটিক গ্ল্যান্ড আছে। তো এটা খুব সেন্সিটিভ জায়গা। কেন, এখান দিয়ে খুব ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে, যৌন প্রবেশ করতে পারে, ভাইরাস, অনেক কিছু, খুব সেন্সিটিভ জায়গা এই জায়গাটা। তো এটা কি হচ্ছে, লিম্ফ্যাটিক গ্ল্যান্ডটা কি হলো, ইনফেকশন হলো। ইনফেকশন হওয়ার পরে কি হচ্ছে, সেটা একটা বড় ধরনের অ্যাবসেস হলো, বয়েলস হলো। সেটা কি হবে, আলটিমেট তো সেটা পাকবেই। একে কি করবে, সেটা তো একটা বেরোনোর রাস্তা খুঁজবে। বেরোনোর রাস্তা খুঁজতে গিয়ে কি হচ্ছে, একটা আমাদের রুট চ্যানেল করে তৈরি করছে। তখনই কি হচ্ছে, এটা অ্যানাল ফিস্টুলা পরিণত হচ্ছে। তো সেটা কি হচ্ছে, ক্রিপ্টোগ্রানুলার অ্যান্ড ইন্টারস্প্লিন্টার গ্ল্যান্ড ইনফেকশন। যদি আমাদের এটা ইন্টারনাল স্প্লিন্টার ক্রিপ্টোগ্রানুলার যখন আমাদের ইনফেকশন হবে, সেটা একটা আমাদের কজ। এই কিভাবে জিনিসটা ঘটছে একবার আরো বলে দিই আমি। ফিস্টুলা ইন ইয়ানো এটিওপ্যাথোজেনেসিস, কিভাবে জিনিসটা হচ্ছে, পিকচারটা দেখতে পাচ্ছেন। এরকম কোনো একটা জায়গাতে কি হচ্ছে, প্রথমে আমাদের একটা ইনফেকশন হচ্ছে। ইনফেকশন হওয়ার পরে কি হচ্ছে, মাউসটা দেখতে পাচ্ছেন, মাউসটা দেখতে পাচ্ছেন স্যার। এই কোনো একটা জায়গাতে আমাদের ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা কি হচ্ছে, আমাদের ইনফেকশন হচ্ছে। ইনফেকশন হওয়ার পরে কি হচ্ছে, সেটা একটা হচ্ছে অ্যাবসেসে পরিণত হচ্ছে। এবার অ্যাবসেসটা কি হচ্ছে, পেকে গিয়ে সেটা কি হচ্ছে, রাস্তাতে বেরোবে কোনো একটা রাস্তা দিয়ে, নাহলে তো ওখানে জমাট হয়ে যাবে। যখনই ওটা বেরোচ্ছে তখন একটা কি হচ্ছে, আমাদের একটা ক্যানাল তৈরি হচ্ছে, যেটা না এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখনই আমাদের কি হচ্ছে, ফিস্টুলায় পরিণত হচ্ছে। খুব ডেঞ্জারাস জিনিস, ঘা খুব শুকাতে চায় না, কমপ্লিকেশন খুব মেজর হতে পারে ইন ফিউচার। স্যার এটাই লেখা আছে এখানে, পারসিস্টেন্ট অ্যানাল গ্ল্যান্ড ইনফেকশন। অর্থাৎ আমাদের যে লিম্ফ্যাটিক গ্ল্যান্ডগুলো আছে, পারসিস্টেন্ট মানে রেকারেন্ট, বারবার হয়ে যাচ্ছে, নাচরবান্ধার মতন বারবার ইনফেকশন হয়ে যাচ্ছে। সেখান থেকে কি হচ্ছে, অ্যানোরেক্টাল অ্যাবসেস। অর্থাৎ অ্যাবসেস হলো, অ্যাবসেসটা কি হচ্ছে, রাপচার হচ্ছে ইনসাইড ওয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড। তারপরে সেটা কি করছে, আউটসাইড দিয়ে আমাদের বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের ফিস্টুলায় পরিণত হচ্ছে। এভাবে আমাদের কিন্তু ফিস্টুলা তৈরি হয়। বুঝতে পারছেন জায়গাটা, জিনিসটা?
এনিওয়ান রেসপন্স করবেন স্যার? জি স্যার, বুঝতে পারছি, খুব ভালোভাবে বোঝা যায় স্যার। কিভাবে আমাদের ফিস্টুলাটা তৈরি হচ্ছে বুঝে গেছেন? বুঝে যাচ্ছে জি স্যার, বুঝা যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ফিস্টুলা ইন অ্যানো মানে কি কি থেকে আমাদের কারণ একটা হতে পারে, আরো কারণ হতে পারে কি কি সেটা একটু বলে যায়। কার্সিনোমা থেকে আমাদের যদি কার্সিনোমা হয় সেখান থেকে আমাদের ফিস্টুলা হতে পারে। ইলিয়াসাইটিস ক্রোনস ডিজিজ যদি হয় সেক্ষেত্রে আমাদের ফিস্টুলা হতে পারে। স্টিন্টোসোমাসিস একটা রোগ আছে, সেটার কারণে আমাদের হতে পারে। টিউবারকুলোসিস যদি হয় সেই জায়গাতে তাহলে আমাদের ফিস্টুলা হতে পারে। আলসারেটিভ কোলাইটিস যদি হয় তাহলে আমাদের হতে পারে। ভেনারেল ডিজিজ যদি হয় সেটা হতে পারে। আর এনাল ফিসার যদি হয় সেখানে হতে পারে অ্যাবসেস, তো বললামই। অ্যাক্টিনোমায়োসিস, ইরেকটাইল ডুপ্লিকেশন, ফরেন বডি, অর্থাৎ কোনো সেখানে যদি কোনো ফরেন বডি এন্ট্রি হয়, প্রবেশ করে, তাহলে আমাদের কিন্তু একটা যখনই হয়তো ফরেন বডিটা আমাদের তুলে নিলাম, সেখানে একটা রুট ক্যানেল হয়ে গেল, তখন আমাদের ফিস্টুলা পরিণত হতে পারে। এইসব কারণের জন্য আমাদের ফিস্টুলা হয়। আবার রিপিট করছি স্যার, কার্সিনোমা, ইলিয়াক ক্রোন ডিজিজ, স্টিনোমাস, মায়োসিস, টিউবারকুলোসিস, আলসারেটিভ কোলাইটিস, ভেনারেল ডিজিজ, অ্যানাল ফিসার, অ্যাবসেস, অ্যাক্টিনোমায়োসিস, ইরেকটাইল ডুপ্লিকেশন, ফরেন বডি। নেক্সট, বাবু আমার না পায়খানার রাস্তা দিয়ে কি হচ্ছে, একটা মনে হচ্ছে হয়তো 2-3 দিন ওখানে জমা থাকছে, তারপরে ওটা খুব ব্যথা হলো, তারপরে ওখানে জোর চাপছি না একটা, তখন কি হচ্ছে একটা পাস বেরিয়ে আসছে। তখন আরো হয়তো জিজ্ঞাসা করলেন কি সেটা কি ভেতর থেকে আসছে, মনে হচ্ছে একটা ওরকম কিছু একটা হচ্ছে, তখন এটা আপনি গেস করতে পারেন কি এটা কেসে যে ফিস্টুলা হতে পারে। একটা ওপেন ইয়ার থাকবে, রুট থাকবে। এক্সটার্নাল ওপেনিং অ্যাজ অ্যানাস অর আলসার, সেখানে মুখটাতে কি হবে, একটা এক্সটার্নাল ওপেনিং থাকবে, সেটা একটা ক্ষত চিহ্ন থাকবে। আর ব্লিডিং, সবসময় ব্লিডিং হতে পারে কিন্তু সবসময় ওটাতে ব্লিডিং হয় না, মেনলি ওটা পাঁচটা বেশি আসে, আমাদের পাঁচটা বেশি আসবে পুজ, সবসময় যে আসবে তা নয়, হয়তো 4 দিন 5 দিন পর হলো, 3 দিন 4 দিন পর হলো। তো ইন্টারমিটেন্ট পুরুলেন্ট ডিসচার্জ, পেন থাকবে, এক্সটার্নাল ওপেনিং অ্যাজ সাইনাস ওর আলসার, অর্থাৎ ক্ষত হবে, আর ব্লিডিং হবে। সবসময় কিন্তু পাবেন না, কিছু কিছু ক্ষেত্রে ব্লিডিংটা পাবেন, নাহলে নাও পেতে পারেন, কিন্তু পাস এবং পেনটা মেন, আর ওপেনিং একটা রুট। টাইপ অফ ফিস্টুলা ইন অ্যানো স্ট্যান্ডার্ড, তো দুটো টাইপ স্যার, একটা আমি বোঝাবো। এর আগে যেটা দেখালাম একটা পেক্টার্নাল লাইন, পেক্টার্নাল লাইনের উপরে যদি হয় সেটা হবে আমাদের ইন্টারনাল স্প্লিন্টার, আর নিচে যদি হয় সেটা হবে এক্সটার্নাল। এটা লো টাইপ, আর এটা হচ্ছে হাই টাইপ। লো টাইপ ইন্টারনাল ওপেনিং বিলো দ্য অ্যানোরেক্টাল রিং, হাই টাইপ ইন্টারনাল ওপেনিং অ্যাবাভ দ্য অ্যানোরেক্টাল রিং। এটা স্লাইডের মাধ্যমে বোঝাচ্ছি স্যার আমি। একটা হচ্ছে, এবার আসছি পার্ক ক্লাসিফিকেশন। পার্ক কত ভাবে করেছে, 4টা ভাবে করেছে। সেটা 4টা ভাবে কি কি, ইন্টার স্প্লিন্টার ফিস্টুলা, ট্রান্স স্প্লিন্টার ফিস্টুলা, সুপ্রা স্প্লিন্টার ফিস্টুলা, এক্সট্রা স্প্লিন্টার ফিস্টুলা। এবার স্লাইডের মাধ্যমে আসি, তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই লাইনটা স্যার আগে বলেছি অ্যানাটমিক্যালি, এই লাইনটার নাম কি স্যার একজন বলুন, কি একজন বলুন, আমি কিন্তু বুঝিয়েছি স্যার, তাহলে আপনারা এই ক্লাসিফিকেশনটা ইয়ে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো একজন বলুন। পেক্টোরাল লাইন, পেক্টোরিয়াল লাইন, তো পেক্টোরিয়াল লাইনের নিচে যখন হবে তখন তাকে আমরা বলবো ইন্ট্রা স্প্লিন্টারি ফিস্টুলা। তো এখানে স্যার দুটো রকম জিনিস আছে, ভেতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্প্লিন্টার, আর বাইরে যেটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল স্প্লিন্টার। পরিষ্কার স্যার দেখতে পাচ্ছেন এই যে এটা ওপেনিংটা কি করছে, এক্সটার্নাল স্প্লিন্টারকে টাচ করছে, সরি
ইন্টারনাল স্প্লিন্টারকে টাচ করেছে, এক্সটার্নাল স্প্লিন্টারকে টাচ করছে না। এই যে আমাদের এই যে এনএটা গিয়েছে এক্সটার্নাল স্প্লিন্টারকে টাচ করছে না, অনলি টাচ কাকে করেছে? টাচ করেছে একমাত্র ইন্টারনাল স্প্লিন্টারকে। তখন সেটাকে বলছি আমরা ইন্টার স্প্লিন্টারিক ফিস্টুলা। আর এই সাইডে দেখছেন আপনারা, ডান সাইডে এই যে সাইডটা দেখছেন, এটা কি করছে? দুটোকে টাচ করছে, এক্সটার্নাল ইন্টারনাল স্প্লিন্টারকেও টাচ করছে, আর বাইরে যেটা আছে সেটাও এক্সটার্নাল স্প্লিন্টার, সেটাকেও কিন্তু টাচ করছে। সেটা যখন ওপেনিং হবে তখন তাকে আমরা বলবো ট্রান্স স্প্লিন্টারিক ফিস্টুলা। এটুকুনি স্যার ক্লিয়ার? যখন ইন্টারনালকে কভার করবে রুটটা, ক্যানেলটা, তখন বলবো ইন্টারনাল স্প্লিন্টার, আর যখন দুটোকেই টাচ করবে তখন বলবো ট্রান্স স্প্লিন্টারিক ফিস্টুলা। এটুকু স্যার ক্লিয়ার? আর যখন আমাদের কি হবে, এই পেক্টোরাল লাইনটার উপরে চলে যাবে, আমাদের ইন্টারনাল ওপেনিংটা উপরে চলে যাবে, অর্থাৎ রেকটামের দিকে চলে যাবে, তখন আমরা বলবো কি সুপার। এর খুব কম রেয়ার দেখতে পাওয়া যায়, খুব রেয়ার দেখতে পাওয়া যায়। এই দুটো যেটা দেখতে পেলেন এটাই বেশি দেখতে পাওয়া যায়, এটা খুব রেয়ার দেখতে পাওয়া যাবে সুপার স্প্লিন্টারিক ফিস্টুলা। আর এটা একটা বলছে যখন এটা একটা আছে। ওই জিনিসটাকে আবার সব বলছি আমি ভেঙে ভেঙে। ইন্টার স্প্লিন্টারিক ফিস্টুলা মোস্ট কমন টাইপ, এটা সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, 45% লোকেদের দেখতে পাওয়া যায়। ডোন্ট ক্রস দ্য এক্সটার্নাল স্প্লিন্টার, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন স্যার, এটা মানে এক্সটার্নাল স্প্লিন্টারকে টাচ করেনি, তখন আমরা বলছি ইন্টার স্প্লিন্টারিক ফিস্টুলা। আর ট্রান্স কি হচ্ছে, দুটাকে মানে টাচ করছে, ইন্টারনাল স্প্লিন্টারকে টাচ করছে, এক্সটার্নাল স্প্লিন্টারকে টাচ করছে, তখন বলছি আমরা ট্রান্স স্প্লিন্টারিক ফিস্টুলা। ট্রান্স স্প্লিন্টারিক ফিস্টুলা এটা হচ্ছে সেকেন্ড মোস্ট টাইপ, 40% লোকেদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাবে। ইটস ট্র্যাক ক্রস দ্য বোথ এক্সটার্নাল ইন্টারনাল স্প্লিন্টার। এতক্ষণ আগে স্যার এটাই আমি বুঝিয়ে আসছিলাম। এরা কি করছে, দুটাকে টাচ করবে, এক্সটার্নাল এবং ইন্টারনাল স্প্লিন্টারকে দুটোকেই টাচ করবে। Passes through the ischiorectal fossa to the reach the skin of the buttock. এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ছবিটা, সেখান থেকে বুঝে যাবেন এটা হচ্ছে এই টাইপের ফিস্টুলা। আর সুপার স্প্লিন্টারিক ফিস্টুলা এই যে খুব বড়টা, এটা খুব রিয়ার কেস দেখতে পাওয়া যাবে। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কি আমরা অ্যাসেসমেন্ট করব আর ইনভেস্টিগেশন করব, সেটা আমরা আলোচনা করব। ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট ফিস্টুলা: সাইড অফ দ্য ইন্টারনাল ওপেনিং অ্যান্ড এক্সটার্নাল ওপেনিং। ওপেনিংটা কোথায় আছে আর কতদূর পর্যন্ত গিয়েছে সেটা আমরা দেখব। কোর্স অফ দ্য প্রাইমারি ট্র্যাক, অর্থাৎ রুটটা আমাদের ক্যানেলটা কতদূর পর্যন্ত গিয়েছে সেটা আমরা দেখব। প্রেজেন্স অফ সেকেন্ডারি এক্সটেনশন, আরো কোনো কিছু আছে কিনা, এক্সটেনশন কতদূর গিয়েছে সেকেন্ডারি সেটা আমরা দেখব। প্রেজেন্স অফ দ্য আদার অ্যাসোসিয়েট কন্ডিশন, আরো অন্য কিছু অর্গানকে টাচ করেছে কিনা সেটা আমরা দেখব। তো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ইনভেস্টিগেশন কি করবো আমরা, এক্সটার্নাল ওপেনিং দিয়ে কি করবো, হাইড্রোজেন পারঅক্সাইড ইনজেকশন করব। তাহলে আমরা ভেতরে কতদূর পর্যন্ত বেরোচ্ছে সেটা কিন্তু বুঝে যাবে। হাইড্রোজেন পারঅক্সাইড ইনজেকশন দিয়ে এক্সটার্নাল ওপেনিং দিয়ে পুশ করে ইনজেকশন দিলে কি হবে, ভেতরে পৌঁছে যাবে। ইনজেকশন থ্রু দা এক্সটার্নাল ওপেনিং, বেরোবে কোথায়, ফাইন্ড আউট দা সাইড অফ দা ইন্টারনাল ওপেনিং। ভেতরে কতদূর বেরোচ্ছে তখন আমরা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে স্যার কি দিব আমরা, হাইড্রোজেন পারঅক্সাইড ইনজেকশন করব। কোথা দিয়ে করবো আমরা, এক্সটার্নাল ওপেনিং দিয়ে। আর যেটা দিয়ে বেরোবে সেটা হবে ইন্টারনাল ওপেনিং, সেটা দিয়ে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের রুট ক্যানেল ফিস্টুলা। এটা একটা আমাদের জেন্টাল ইউজ অফ দা, মানে একটা স্টিলের জিনিস আছে, সেই জিনিস দিয়ে আমরা যদি পুশ করতে পারি সেটা দিয়ে বুঝে যাবো এই কেসটা হচ্ছে আমাদের এই পর্যন্ত দূর পর্যন্ত গিয়েছে, সেটা হচ্ছে আমাদের আর একটা পরীক্ষা। এটা হচ্ছে আমাদের স্টিলের একটা জেন্টাল খুব ইউজ।
ইনস্ট্রুমেন্ট। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ইনভেস্টিগেশন আর একটা আমাদের যে দেখতে পাচ্ছেন এই যে এই ছবিটা, এই ছবিটার নাম হচ্ছে আমাদের ম্যানোমেট্রি। এই ছবিটা এই যে দেখতে পাচ্ছেন এই ইনস্ট্রুমেন্টের নাম ম্যানোমেট্রি। তো এই ম্যানোমেট্রির মাধ্যমে কি হতটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। স্প্লিন্টারের লেন্থ আমরা জানতে পারবো, আর ভলেন্টারি স্কুইজ সেটা আমাদের মুখটা খুলছে বন্ধ ঠিক মতো হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারবো। এটা আরেকটা টেস্ট, সেটার নাম হচ্ছে স্প্লিন্টেক্টোমিটার, অর্থাৎ যেটা বলা হয় অ্যানাল ম্যানোমেট্রি। এগুলো স্যার ছবিগুলো জাস্ট দেখে নেন। এটা একটা আমাদের অ্যানাল ইউএসজি রিপোর্ট, ইউএসজি, সেখানে আমরা বুঝতে পারবো স্যার অ্যানাল ফিস্টুলা আছে কিনা। এমআরআই যদি আমরা করতে পারি সেখান থেকে আমরা বুঝে যাবো অ্যানাল ফিস্টুলা আছে কিনা। আর একটা হচ্ছে আমাদের ফিস্টুলোগ্রাফি একটা আছে, সেই রিপোর্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারবো ফিস্টুলা আছে কিনা। সিটি স্ক্যানের মাধ্যমে আমরা জানতে পারবো ফিস্টুলা আছে কিনা। এটা একটা জাস্ট ছবি দেওয়া হয়েছে, যদিও এটা আমাদের কাজ না, এটা সার্জারি যারা সার্জন তাদেরকে এটা একটা আমাদের ছবি। এটাকে বলা হয় ফিস্টুলাটেক্টমি, অর্থাৎ ফিস্টুলার অপারেশন করে, টমি মানে বন্ধ মানে অপারেশন, কাটা, একটা ইনসার্শন, কাটা, টমি মানে কাটা। তো কেটে সেটাকে কি করছে, সেলাই করছে। ইনসার্শন অফ দ্য হোল ফিস্টুলা ট্র্যাক্ট, প্রথমে ওটাকে কেটে দিয়ে ওটাকে কি করছে, সেলাই করছে। সেটা হচ্ছে এটা চিকিৎসার একটা পদ্ধতি, পুরো সার্জারি। এতক্ষণ স্যার আমরা দুটো আলোচনা করলাম, ফাইনালি আর একটা আলোচনা করবো, দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে হেমারয়েড। এতক্ষণ স্যার মোটামুটি দুটো জিনিস আশা করি বোঝা গেছে। হেমারয়েড আরেকটি নাম হচ্ছে, সেটা হচ্ছে পাইলস। আমরা আরেকটা এটার নাম হচ্ছে পাইলস। এটা কি হয়, আমাদের যে ভেনাস কনজেশন হচ্ছে, অর্থাৎ ওখানে একটা আমাদের রক্ত জমাট হচ্ছে, রক্ত জমাট হয়ে ওই জায়গাটা কি হচ্ছে, ফুলে যাচ্ছে। ফুলে গিয়ে তখন কি হচ্ছে, যখনই আমাদের হার্ট স্টুল আসছে, ফেটে গিয়ে রক্ত ব্লিডিং হচ্ছে, তখনই তাকে আমরা বলবো হেমারয়েড ওর পাইলস। হেমারয়েডের আরেকটি নাম হচ্ছে পাইলস। যেটা কি হচ্ছে, প্রথমে সোয়েলিং কন্টেইনিং এ লার্জ ব্লাড ভেসেল দ্যাট আর ফাউন্ড ইনসাইড or around the bottom। তাহলে কি হচ্ছে, অ্যানাসের জায়গাতে আমাদের ভেনাস কনজেশন হচ্ছে, সেখানে ব্লাড প্রথমে জমছে, ব্লাড জমে কি হচ্ছে, ফুলে যাচ্ছে। ফুলে গিয়ে যখনই হার্ট স্টুল আসছে, ফেটে গিয়ে রক্ত হচ্ছে কিংবা মাংসপিণ্ড বেরোচ্ছে, তখনই তাকে আমরা বলবো হেমারয়েড ওর পাইলস। এখানে দুটো সব পিকচার দেখতে পাচ্ছেন। ভেতরে যেটা আছে সেটাকে বলছি আমরা রেক্টাল হেমারয়েড, ইন্টারনাল হেমারয়েড, আর বাইরে যেটা আছে সেটাকে বলা হয় এক্সটার্নাল হেমারয়েড। এটা লাইনটা যেটা দেখতে পাচ্ছেন স্যার, পরে আমি আরো বুঝাবো। এটা লাইনটার উপরে যদি আমাদের হেমারয়েড হয়, এই লাইনটা স্যার দেখতে পাচ্ছেন, এই লাইনটা, এটা লাইন হচ্ছে পেক্টোরাল লাইন। তো লাইনটার উপরে যদি হয় সেটাকে বলবো আমরা ইন্টারনাল হেমারয়েড, আর লাইনের যদি নিচে যদি আমাদের হেমারয়েড হয় সেটাকে বলবো আমরা এক্সটার্নাল হেমারয়েড ওর পাইলস। এটা একটা রেক্টামের লিঙ্গ দেখতে পাচ্ছেন স্যার, এটা বলছে আমাদের ইন্টারনাল স্প্লিন্টার। বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্প্লিন্টার। স্প্লিন্টারের মাসলগুলো তিনটা ভাগে ভাগ করা হয়েছে। সবথেকে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিপ, তারপরে যেটা আছে সেটা বলা হয় সাবকিউটেনিয়াস, আর সব থেকে বাইরে যেটা হচ্ছে সেটা বলা হয় সুপারফিশিয়াল। এই তিন রকম মাসল দিয়ে কি হচ্ছে, রিং আকারে আছে। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্প্লিন্টার অফ অ্যানাই মাসল। তেমনি ভেতরের দিকে এগুলো জিনিস আছে। একটুখানি যেটা বলছিলাম, এই যে সবুজ কালারের যেটা আসলো, এই লাইনটা যেটা দেখতে পাচ্ছেন, এই লাইনটার নাম হচ্ছে ডেনেটেড লাইন অর পেক্টোরেট লাইন। স্যার দেখতে পাচ্ছেন এটা পেক্টোরাল লাইন, এটা এই লাইনটা, এই যে এটা লাইন হচ্ছে ডেনেটেড লাইন অর পেক্টোরেট লাইন। দেখতে পাচ্ছেন স্যার লাইনটা, এটা
এবার যদি এটা লাইনের নিচে যদি হয় তখন আমরা বলবো এক্সটার্নাল হেমারয়েড, আর যদি এই লাইনটার উপরে যদি আমাদের পাইলস হয় তখন তাকে আমরা বলবো ইন্টারনাল পাইলস ও ইন্টারনাল হেমারয়েড। এটা কি প্রথমে কি হয়, অ্যানোডার্মা, সোয়েলিং, ডিসকমফোর্ট, ওখানে একটা আমাদের কি হবে পেন থাকবে, আর ওখানে কি আমাদের থম্বস হবে, তারপরে কি হবে ব্লিডিং হবে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল পাইলস। উপরেও তেমনি কি হবে, যদি হয় আমাদের উপর ভেতরের দিকে ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে কি পেন থাকবে, অনেক সময় পেন লেস থাকে, তারপরে কি ব্রাইট তাজা রক্ত ব্লিডিং হবে, আর তার সঙ্গে কি হবে একটা মাংসপিণ্ড বেরিয়ে আসবে, তখনই আমরা বলবো সেটাকে ইন্টারনাল পাইলস। ক্লিয়ার স্যার? তাহলে প্যাথোজেনিসটা কি কি হচ্ছে, প্যাথোজেনিসটা হচ্ছে প্রথমে কি হবে, ভেনাস প্রেসারটা আমাদের ইনক্রিজ হয়ে যাবে, অর্থাৎ ভেনাস কনজেশন হবে, তারপরে কি হবে প্রেসারটা ওখানে বেড়ে যাবে, ভেনাস প্রেসারটা। উইকনেস ইন সাপোর্টিং ফাইব্রোমাসকুলার স্ট্রোমা, অর্থাৎ ছোট ছোট স্ট্রোমা মানে ছোট ছোট টিউমার মতন হয়ে যাবে। ভেনাস কনজেশন হওয়ার পর কি হবে, ওই মাসল জায়গাটাতে কি হবে উইকনেস ইন সাপোর্টিং, অর্থাৎ পেকে যাবে, ফাইব্রোমাসকুলার স্ট্রোমা ছোট ছোট টিউমার মতন হবে। ইনক্রিজ ইন্টারনাল স্প্লিন্টার টোন, তারপরে কি হবে আমাদের যে ইন্টারনাল স্প্লিন্টার টোনটা আমাদের কি হবে বেড়ে যাবে, যখন চাপ পড়বে তখন কি হবে ইন্টারনাল স্প্লিন্টারে প্রেসার যখন হবে, চাপ পড়বে, ভেনাস কনজেশনে যখন চাপ পড়বে তখন কি হবে ইন্টারনাল স্প্লিন্টার টোনটা কি হবে বেড়ে যাবে, তখনই কি হবে ব্লিডিং হবে। এই হচ্ছে আমাদের প্যাথোজেনেসিস, এই ঘটনাটি ঘটবে। তাহলে রিস্ক কি, একটা হচ্ছে হ্যাবিচুয়াল রিস্ক, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, এটা হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টর। তাহলে হ্যাবিচুয়ালটা কি হচ্ছে আমাদের কনস্টিপেশন এন্ড স্টেনিং, অর্থাৎ দীর্ঘদিন ধরে কি হচ্ছে সে একটা হার্ড স্টুল হচ্ছে, মানে কুতে 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 পায়খানা করছে, তখন কি একটা হচ্ছে আমাদের ওই জায়গাটাতে হেমোরয়েড কনজেশনটা বাড়ছে। লো ফাইবার হাই ফ্যাট ও স্পাইসি ফুড কি করছে, বেশিরভাগই শাকসবজি না খেয়ে বেশি কি হচ্ছে আমাদের মাংস খাচ্ছে, স্পাইসি ফুড খাচ্ছে, পায়খানাটা কষা হচ্ছে, তখন কি হচ্ছে ওই জায়গাতে চাপ পড়ে আমাদের পাইলসে পরিণত হচ্ছে। প্রলং সিটিং ইন টয়লেট, যখন টয়লেটে বসে গেল হয়তো ডিসেন্ট্রি পায়খানা হচ্ছে, দীর্ঘক্ষণ বসে আছে, পেশা দিয়ে চাপ দিচ্ছে, তখনই ওটা একটা ভেনাস কনজেশন হচ্ছে, তারপরে টনিসিটিটা বেড়ে যাচ্ছে, তখনই ওখানে আমাদের ব্লিডিং হচ্ছে। প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে এটা হতে পারে একই পেন থাকবে, ওবেসিটি পার্সনদের এটা হয়, দীর্ঘক্ষণ টাইম ধরে একটা কি হচ্ছে অফিস ওয়ার্ক, দীর্ঘক্ষণ টাইম ধরে বসে আছে, লং টাইম ধরে বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু একটা ভেনাস কনজেশন হয়ে পাইলসে পরিণত হবে। ফ্যামিলি টেন্ডেন্সি, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, পাইলস আছে, বাবা মা কিংবা ঠাকুরদা যারা আছেন, তাদের যদি এরকম কোনো দিদা দাদুদের যদি কোনো থাকে পাইলস হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বংশক্রমে পেয়ে থাকে। এ হচ্ছে আমাদের হ্যাবিচুয়াল কন্ডিশন থেকে আমাদের পাইলস হওয়ার রিস্ক ফ্যাক্টর। আর একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে, সেটা কি প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে আমাদের ক্রনিক ডায়রিয়া, অর্থাৎ দীর্ঘদিন ধরে কি হচ্ছে একটা আমাদের লুজ স্টুল হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটা হতে পারে কোলন ম্যালিগন্যান্সি, যদি আমাদের কোলনে ক্যান্সার থাকে নিচের রেক্টামটাতে, তাহলে আমাদের একটা পাইলসের প্রবলেম হতে পারে। পোর্টাল হাইপারটেনশন, যদি লিভার কারণে যদি কোনো প্রেসার বেড়ে যায় সেক্ষেত্রে একটা হতে পারে। স্পাইনাল কর্ড ইনজুরি, অর্থাৎ আমাদের লাম্বারের স্পাইন যেটা আছে সেখানে যদি কোনো ইনজুরি হয় সেক্ষেত্রে আমাদের পাইলস হতে পারে। রেকটাল সার্জারি যদি হয়, রেকটালের কোনো অপারেশন হলো সেক্ষেত্রে হতে পারে। এপিসিওটমিটা কি জিনিস, যখন ভ্যাজাইনাল ডেলিভারি হয়, বাচ্চার মাথা হয়তো খুব বড় আছে, বাচ্চার মাথা খুব বেরোচ্ছে না, তখনই কি হলো যে পেরিটোনিয়াম এরিয়াটাকে করলো সিজার, অর্থাৎ ওইটাকে কেটে দিল, তাহলে মুখটা বড় হয়ে গেল, বাচ্চা ইজিলি এক্সপালশন হয়ে গেল, তখন এটা তারপরে কি করা ওটাকে সেলাই করে দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের এপিসিওটমি। এটা একমাত্র মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। অনলি ওয়ান হচ্ছে আমাদের ফিমেল কেস। অ্যানাল ইন্টারকোর্স, অর্থাৎ অ্যানাল ইন্টারকোর্স আমাদের ইন্টারকোর্স কথা ভেজানাল ইন্টারকোর্স হয়, কিন্তু কিছু বিকৃত মাইন্ডের লোক আছে যারা নাকি অ্যানালে ইন্টারকোর্স করতে পছন্দ করতে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা পাইলসের একটা প্রবলেম হতে পারে। এই সব হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন। থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাসিফিকেশন অফ, তাহলে আমি যেটা বললাম, যদি ডেন্টেড লাইনের উপরে যদি হয় তাহলে ইন্টারনাল হবে, আর যদি বাইরে হয়
তাহলে আমরা বলবো এক্সটার্নাল পাইলস। ছবিগুলো দেখতে পেয়েছেন, এই ছবিগুলো দেখতে পাচ্ছেন পাইলসের ছবিগুলো। এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল। আর যদি দুটো মিক্সচারে হয় তাহলে সেটা বলে মিক্সড। আর একটা হচ্ছে ডিগ্রি অফ প্রলাপস থ্রু অ্যানাস। কত, মানে 4টা ডিগ্রি হয়, মানে স্টেজ, একটা স্টেজ। এটা হচ্ছে টাইপ, দুটো হচ্ছে টাইপ আর এটা হচ্ছে স্টেজ। কোন কোন স্টেজে আছে এটাকে বলা ডিগ্রি। ডিগ্রি অফ প্রলাপস থ্রু অ্যানাস। ফার্স্ট ডিগ্রিতে কি থাকছে? ব্লিড বাট নো প্রলাপস, অর্থাৎ রক্তগিরো বেরোবে, কোনো মাংসপিণ্ড বেরোচ্ছে না, কোনো মানে মাংসের কোনো চিহ্ন দেখতে পাওয়া যাবে না, কোনো মাছ দেখতে পাওয়া যাবে না, অনলি ব্লিডিং দেখতে পাওয়া যাবে। সেটা হবে আমাদের ফার্স্ট ডিগ্রি। তারপরে কি হচ্ছে? টয়লেট করতে বসলো, মাংসপিণ্ড একটা বেরিয়ে আসছে, টয়লেট করে উঠলো, অটোমেটিক সেটা কি হচ্ছে? ভেতরে ঢুকে যাচ্ছে, স্পন্টেনিয়াস রিডাকশন হচ্ছে, অটোমেটিক ঢুকে যাচ্ছে, নিজের মনেই আপনি ঢুকে যাচ্ছে। তখন সেটা এই পজিশন যদি থাকে সেটাকে বলবো আমরা সেকেন্ড স্টেজে, সেকেন্ড ডিগ্রি। টয়লেটে বসলো, তারপরে কি হচ্ছে? আর ঢুকছে না, তখন কি করছে? হাত দিয়ে পুশ করতে হচ্ছে। সে পর্যন্ত যখন আসবে তখন আমরা বলবো থার্ড ডিগ্রি, ম্যানুয়াল রিডাকশন। সেটা স্টেজ পর্যন্ত আমরা বলবো থার্ড ডিগ্রি। নট রিডাক্টেবল, অর্থাৎ আমাদের টয়লেটে বসলাম, তারপরে কি হচ্ছে? ম্যানুয়ালি ঢোকানোর চেষ্টা হলো, কিন্তু তারপরেও কিন্তু আবার কি হচ্ছে? অটোমেটিক আবার বেরিয়ে চলে আসছে, অর্থাৎ সবসময় ওটা মাংসটা বেরিয়েই থাকছে। এরকম যদি স্টেজ হয় সেটা হচ্ছে আমাদের ফোর্থ ডিগ্রি অর লাস্ট স্টেজ। এই পর্যন্ত আশা করি বোঝা গেছে ডিগ্রিগুলো পাইলস। এটা হচ্ছে আমাদের থ্রম্বোস এক্সটার্নাল পাইলস। এটা একটা আমাদের পাইলসের ব্যালেন্স কন্ডিশন হচ্ছে। তারপরে হচ্ছে এক্সটার্নাল পাইলসের একটা ফটো। এই যে আমাদের যেটা একটা ফটো স্কোপ যে আছে, সেই এটা দিয়ে তোলা একটা ছবি। ফার্স্ট ডিগ্রি ইন্টারনাল পাইলস থ্রু দা অ্যানোস্কোপ দিয়ে তৈরি, ভেতরে মানে একদম তোলা, এটা একটা ছবি। সেকেন্ড ডিগ্রি ইন্টারনাল প্রলাপস, এটা একটা ছবি। সেকেন্ড ডিগ্রি যা আছে রিডিউস স্পন্টেনিয়াসলি, অর্থাৎ নিজের মনে এটা কি হচ্ছে? ভেতরে ঢুকে যাচ্ছে, সেকেন্ড ডিগ্রি প্রলাপস। এটা হচ্ছে থার্ড ডিগ্রি ইন্টারনাল প্রলাপস রিকোয়ারিং দ্য ম্যানুয়াল রিডাকশন, অর্থাৎ হাত দিয়ে ভেতরে পুশ করতে হচ্ছে। এরকম যদি দেখতে পান তাহলে আমাদের থার্ড ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের ফোর্থ, অর্থাৎ সবসময় বাইরে বেরিয়ে থাকছে থ্রম্বোস এক্সটার্নাল পাইলস, সবসময় মাংসপিণ্ডটা কি হচ্ছে? বেরিয়ে থাকছে। সেটা হচ্ছে আমাদের ফোর্থ ডিগ্রি, অর্থাৎ লাস্ট স্টেজ। এখানে একটা পিকচার দেওয়া হয়েছে, প্রথমে যেটা দেখতে পাচ্ছেন কম্পেয়ার করার জন্য, স্যার এটা কম্পেয়ার করার জন্য এটা পিকচারটা দেওয়া হয়েছে। এরকম যদি স্টেজ হয় তাহলে আমাদের ফার্স্ট ডিগ্রি, তারপরে এরকম যদি স্টেজ হয় আমাদের সেকেন্ড ডিগ্রি, তারপরে হচ্ছে এটা থার্ড ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ফোর্থ ডিগ্রি। কম্পেয়ার করার জন্য একটা একটা গ্লান্স পিকচার করা হয়েছে। তারপরে আমরা যদি পেশেন্ট আসলো তাহলে আমরা কি কি জিজ্ঞাসাবাদ করবো, কি কি আমরা টেস্ট করবো, এই নিয়ে আলোচনা করবো। এবার হিস্ট্রি কি কি নেবো? হেমারয়েড ডিটেক্টেড করবো। পেইনটা কতদিন ধরে আছে, অ্যাকুইটটা মানে দীর্ঘদিন ধরে আছে না কিউটেনিয়াস কতদিন ধরে আছে সেটা আমরা জানবো। লাম্ব, মাংস মানে লাম্বটা অ্যাকুইট আছে না সাব অ্যাকুইট আছে, মাংসপিণ্ড যে বেরোচ্ছে সেটা রিসেন্ট হয়েছে না কিছুদিন থেকে হয়েছে সেটা আমরা জানবো। প্রলাপস, ডিফাইন গ্রেড, অর্থাৎ কোন গ্রেডে আছে সেটা আমরা জানবো, সেটা ফার্স্ট ডিগ্রি না সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি, সেটা আমরা জিজ্ঞাসাবাদ করবো। ব্লিডিংটা সে মরা রক্ত আছে না ফ্রেশ তাজা রক্ত আছে সেটা আমরা জানবো। পোস্ট ডিফেক্টিভ প্রাইটিস, কোনো সেখানে চুলকানো আছে কিনা, কোনো মিউকাস কোনো বেরোচ্ছে কিনা, সেই জিনিসগুলো আমরা পেশেন্টকে জিজ্ঞাসাবাদ করবো। পেশেন্ট আমাদের নিজে থেকে বলতে পারে। জেনারেল জিআই ট্র্যাকের আরো কোনো আমাদের পেটের কোনো প্রবলেম আছে কিনা সেই জিনিসগুলো আমরা জিজ্ঞাসা করবো পেশেন্টকে। চেঞ্জেস ইন বয়েল হ্যাবিট, আমাদের যে বয়েল হ্যাবিটটা আছে কিভাবে আমাদের চেঞ্জ হচ্ছে সেটা আমরা জিজ্ঞাসা করবো। মিউকাস ডিসচার্জ হচ্ছে কিনা, মানে অর্থাৎ ডিসেন্ট্রি আছে কিনা। টেনিস মাস, তার পেটে কোনো খিচুনি টাইপের খামচানো কোনো কামড়ানো কোনো ব্যথা আছে কিনা, ব্যাক পেন আছে কিনা, ওয়েট লস হচ্ছে কিনা, ওজন কমছে কিনা, অ্যানোরেক্সিয়া অর্থাৎ ক্ষুধাবন্ধ হচ্ছে কিনা আমরা জানবো। আদার সিস্টেমে আরো যদি কোনো কোনো যদি প্রবলেম থাকে সেটাও আমরা ইনকোয়ারি করবো। এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। আর এক্সামিনেশন কি করব? লোকাল ইন্সপেক্টর প্রথমে কি করবো? আমাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে লাম্পটা দেখবো আমরা। লাম্পের
কালারটা দেখবো, রিডিউসিবল হচ্ছে কিনা, ভেতরে ঢুকছে কিনা সেটা দেখবো, সেটা ফিসার আছে না ফিস্টুলা আছে না অ্যাবসেস আছে সেটা আমরা দেখবো। ডিজিটালের মাধ্যমে আমরা কি করব, তার ম্যাসেজটা দেখবো। আর কি করব, ব্লাড কালচার, কালেক্টর অফ ব্লাড কিংবা মিকাস আমরা দেখবো। পারফর্ম প্রক্টোস্কোপি অ্যান্ড সিগমোইডস্কোপি, অর্থাৎ এর আগে যেটা ইনস্ট্রুমেন্ট দেখালাম প্রক্টোস্কোপি অ্যান্ড সিগমোইডস্কোপি, সেটা নিয়ে আমরা এক্সামিনেশন করব। আর আমরা কি করতে পারি, সেটা জেনারেল অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা করব। আর আমরা কিন্তু স্যার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে অ্যান্ড প্রক্টোস্কোপি এর মাধ্যমে কিন্তু আমরা জেনে যেতে পারি দ্যাট কেস ইজ হেমারয়েড অর পাইলস। ওটা যদি আমরা ইয়ে করতে না পারি, সাসপেক্ট করতে না পারি, তাহলে কিছু আমরা ল্যাবরেটরি ফাইন্ডিং করতে পারি। সেটা হচ্ছে কি আমরা টোটাল ব্লাড কাউন্টিং আমরা করবো, সেখানে চলে আসবে হিমোগ্লোবিন আরও যেগুলো আছে পুরোটাই আমাদের চলে আসবে। ক্লটিং টাইম, ব্লিডিং টাইম, এগুলো আমরা জানবো। তার রক্ত যে গ্রুপের আছে সেগুলো আমরা জানবো। প্রক্টোগ্রাফি করতে আমরা বলবো, আর কিংবা ক্লোনোস্কোপি আমরা করতে বলবো। এইসব মাধ্যমে আমরা জানতে পারবো দ্যাট কেস ইজ হেমারয়েড অর পাইলস। এবার আমরা আমাদের কাছে আসলো, ওষুধপত্র দিলাম, ভালো হয়ে গেল তো খুবই ভালো। যদি না ভালো হয় তাহলে কি কি হতে পারে, তাহলে হতে পারে কমপ্লিকেশন কি কি হবে, আলসারেটিভ, সেখান থেকে আমাদের একটা ক্ষত হয়ে যাবে, থ্রম্বোস হবে, অর্থাৎ সেখানে একটা রক্ত জমাট বাঁধবে, সেপসিস একটা পছন্দ হতে শুরু করবে, অ্যাবসেস ফরমেশন হবে, ইনকন্টিনেন্স, অর্থাৎ ওখানে যদি পাইলস হতে থাকে তো ভয়ে ভয়ে তো সে টয়লেট যাবে না, তখন পায়খানা বন্ধ হয়ে যাবে, এই জিনিসগুলো হবে। এখানে দুটো সব পিকচার দেওয়া হয়েছে, থ্রম্বোস ইন্টারনাল হেমোরয়েড আর একটা হচ্ছে থ্রম্বোস এক্সটার্নাল হেমোরয়েড। এবার এখানে আমরা কি কি আরো ডায়াগনোসিস করতে পারি, এই এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আর কি কি রোগ আমরা সাসপেক্ট করতে পারি, অ্যানোরেক্টাল সাপ্রেশন, অর্থাৎ ওখানে কোনো অ্যানোরেক্টাল সাপ্রেশন কোনো কিছু পেকে গেছে কিনা ওই জায়গাটাতে, সেটা আমরা যাচাই করতে পারি। প্রোটাইস অ্যানি, অর্থাৎ অ্যানাইসটাতে খুব একটা যে স্কিনের যে প্রবলেমগুলো আছে চুলকানি, সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি। ফিসার ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, কার্সিনোমা, সিফিলিস, ফিসার, টিউবারকুলোসিস, আলসার, অ্যানাল অ্যাব্রাশন। অ্যাব্রাশনটা কি জিনিস, ওই কোনো জায়গায় যদি আমাদের ঘর্ষণ লেগে ফিকশন হয়ে ছিঁড়ে যায়, সেরকম যদি কোনো হয়, সেটাই হচ্ছে আমাদের অ্যানাল অ্যাব্রাশন। হয়তো কোনো একটা ফিসার ছিঁড়ে গেছে কিংবা ঘর্ষণ লেগে উপরের লেয়ারটা উঠে গেছে, জাস্ট সুপারফিশিয়াল লেয়ারটা স্কিনটা, তখন সেটা বলা হয় অ্যানাল অ্যাব্রাশন। ইন্টারনাল হেমোরয়েড ট্রিটমেন্ট, তাহলে কি করতে, আমরা কিছু কনজারভেটিভ মেজার এখানে বলা হয়েছে। ডায়েটারি মডিফিকেশন, অর্থাৎ আমাদের যে ডায়েটারি রেজিমেন্ট যেগুলো আছে, যেসব কারণে আমাদের অ্যানাল ফিসার, অ্যানাল ফিস্টুলা কিংবা হেমারয়েড হচ্ছে, সেই সব কারণগুলো আমরা নিষেধ করব এবং ফাইব্রাস যে শাকসবজি বেশি করে খেতে বলবো এবং মাংস কিংবা মিট জাতীয় জিনিস আমরা কম খেতে বলবো, যেন স্টোলটা হার্ড না হয়। আর আমরা কি করতে পারি, তাকে ওইখানে একটা ওয়ার্ম ওয়াটার বাথিং করতে বলবো, সে মানে ওই অ্যানাসটা যে গরম জল দিয়ে বসে থাকতে বলবো যেন আরাম বোধ করে। আর আমরা তো ভালো করে জানি কি সেরকম যদি ওয়ার্ম ওয়াটারের রিলিফ হয়, আমাদের একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এরকম প্রচুর মেডিসিন আছে স্যার, এটা নেওয়া হয়েছে আমাদের বরিক সাহেবের, উইলিয়াম বরিকের যে রেপার্টরি আছে সেখান থেকে নেওয়া হয়েছে। অ্যাবডোমেন যে ইয়ে আছে চ্যাপ্টার, সেখানে যাবেন, সেখানে গিয়ে হেমারয়েড পাবেন, এতগুলো মেডিসিন আছে। তো জাস্ট দেখিয়ে যাচ্ছি, সেখানে আপনারা রেপার্টরি খুঁজবেন, পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। আর এইগুলো নিয়ে যদি আলোচনা করতে বলেন মেডিসিন নিয়ে, যেহেতু এখানে অনেকটা সময় লাগলো, যার জন্য মেডিসিন নিয়ে আজ আলোচনা করলাম না। পরের সপ্তাহে যদি আমাকে একটু জানতে হয়, তাহলে সময় সাপেক্ষের ব্যাপার আছে, মানুষের ধৈর্যও আছে। এতক্ষণ আপনারা মনোযোগ দিয়ে শুনলেন, যার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ।